দেশের রপ্তানি আয় কেবলমাত্র তৈরি পোশাকে ভর করে কয়েকটি বাজার নির্ভর। অর্থনীতিবিদরা বলছেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের অভাবে গত 5 দশকেও রপ্তানিতে বৈচিত্র্য আসেনি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর দাবি, তারা পণ্য ও বাজার সম্প্রসারণে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে কাজে লাগাবে। গত অর্থবছর 4,828 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যেখানে তৈরি পোশাক থেকে এসেছে 3,935 কোটি ডলার। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির পরিমাণ ছিল 114 কোটি 50 লাখ ডলার। কৃষি পণ্য বিক্রি হয় প্রায় 99 কোটি ডলার। পাট ও পাট পণ্যের রপ্তানি 85 কোটি ডলার। দেশি কাঁচামাল নির্ভর চামড়া শিল্পে 2024 সাল নাগাদ 5 বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য ছিল, কিন্তু তা অর্জিত না হলেও 2030 সালে রপ্তানি 12 বিলিয়নে নিতে চায় সরকার। ডিম এক্সপোর্টটা আমরা চামড়া শিল্পে পাচ্ছি না। আমরা আপনার যে বন্ডেড ফ্যাসিলিটিগুলো সবাই পাচ্ছি না। আমরা যে এই যে কেমিক্যালস আমদানির ক্ষেত্রে যে বৈষম্য, সেটা কিন্তু আপনার দূর হচ্ছে না। R&D আমাদের একটা বড় চ্যালেঞ্জ, সেটা আমার করতে হবে এবং এখানে আমার ডিজাইনার ডেভেলপমেন্ট করতে হবে। রপ্তানি বৈচিত্র্য বাড়াতে সরকার উচ্চ সম্ভাবনা ও বিশেষ উন্নয়ন শ্রেণীতে মোট 35টি খাত চিহ্নিত করেছে। অর্থনীতিবিদরা এটাকে সক্ষমতার তুলনায় উচ্চাভিলাষী বলছেন। 2টা বা 3টা ম্যাক্সিমাম সেইগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোর জন্য সামগ্রিক কম্প্রিহেন্সিভ সেক্টর ডেভেলপমেন্ট পরিকল্পনা, সেক্টর কম্পিটিটিভনেস বা প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন, সেটা আসলে বাংলাদেশে হয়নি কখনো। 28টা 32টা জায়গাতে দেশে আমাদের কমার্শিয়াল উইং আছে, তাদের সঙ্গে আমি যোগাযোগ করে যেটা বলছি যে আপনাদের যে বাজারে আপনারা আছেন সেই বাজারে বাংলাদেশের 3টা পণ্য আপনারা আইডেন্টিফাই করেন এবং সেই পণ্যের অন্য কোন কোন দেশ থেকে আসে, তাদের মোড়ক কেমন, তাদের মূল্য কেমন। দেশের বার্ষিক রপ্তানি আয়ের 70% আসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজার থেকে। শীর্ষ 20 দেশে রপ্তানি হয় প্রায় 96% পণ্য। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে স্বল্প উন্নত দেশের তালিকা থেকে উত্তরণ হলে বাড়তি সুবিধা হারিয়ে বড় ঝুঁকির মুখে পড়বে পোশাক খাত। রপ্তানি বাণিজ্যে পোশাক খাতের ওপর অতি নির্ভরতাই এ শঙ্কার কারণ। যুক্তরাষ্ট্রের শুল্ক কাঠামো এই দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। ট্যারিফ ও এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে সতর্কবার্তা। এক্ষেত্রে রপ্তানি পণ্যের বাজার বহুমুখীকরণের পরামর্শ সংস্থাটির। দেশের রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক খাতই এখন পর্যন্ত একমাত্র ভরসা। রপ্তানি আয়ের সিংহভাগই আসে পোশাক থেকে। বিশ্ববাজারে 2024-25 অর্থবছরে দেশের পণ্য রপ্তানির মোট অর্থমূল্য ছিল 48.28 বিলিয়ন ডলার, যার 81.49% তৈরি পোশাকের। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশন তথা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার লক্ষ্যমাত্রা বাংলাদেশের। এ যাত্রায় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বড় ঝুঁকির মুখে তৈরি পোশাক খাত, বলছে জাতিসংঘ। সংস্থাটির শুল্ক ও এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ক অর্থনৈতিক প্রতিবেদনে উঠে এসেছে এই পর্যালোচনা। এলডিসি গ্র্যাজুয়েশনের পর ডিউটি ফ্রি, কোটামুক্ত সুবিধা হারাবে বাংলাদেশ। ফলে যুক্তরাষ্ট্রসহ বড় বাজারগুলোতে দেশীয় পণ্যের প্রতিযোগিতা চ্যালেঞ্জের মুখে পড়বে। জাতিসংঘের হিসাবে এর ফলে দেশের রপ্তানি আয় কমতে পারে প্রায় 7 বিলিয়ন ডলার। পোশাক খাতের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে না এলে দেশের এলডিসি গ্র্যাজুয়েশন সফল হলেও টেকসই হবে না, বলছে জাতিসংঘ। তাই রপ্তানির খাতের বহুমুখীকরণ ও নতুন বাজার খুঁজে বের করা এখন সময়ের দাবি। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2024-25 অর্থ বছরে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগে পুনরুদ্ধার হয়েছে, যেখানে নিট প্রবাহ দাঁড়িয়েছে 1.71 বিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এই সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় 20% বেশি। এর আগে 2023-24 অর্থ বছরে রাজনৈতিক অস্থিরতা ও জাতীয় নির্বাচনকে ঘিরে বিনিয়োগকারীদের
আস্থা কমে যাওয়ায় গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল বিদেশি বিনিয়োগ। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা এই পুনরুদ্ধারকে বিনিয়োগকারীদের আস্থা ফেরার ইঙ্গিত হিসেবে স্বাগত জানিয়েছেন। তবে তারা সতর্ক করে বলেছেন, দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্য পূরণের জন্য বর্তমান এফডিআই এর পরিমাণ এখনও অনেক কম। তাদের মতে নতুন গ্রিনফিল্ড বিনিয়োগ আকৃষ্ট করতে এবং এফডিআই এর ভিত্তি বহুমুখী করতে অব্যাহত সংস্কার, রাজনৈতিক স্থিতিশীলতা, নির্ভরযোগ্য অবকাঠামো এবং বিনিয়োগ বান্ধব নীতিমালা অপরিহার্য। চট্টগ্রাম বন্দরে নিলামে বিক্রি হওয়া পণ্য বোঝাই 2টি কন্টেইনার উধাও হয়ে গেছে। প্রয়োজনীয় শুল্ক কর পরিশোধ করে পণ্য খালাসের সময় হদিস মিলছে না কন্টেইনার দুটির। এদিকে পণ্যের মূল্য বাবদ প্রায় 1.5 কোটি টাকা পরিশোধ করে এখন নতুন ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কর্তৃপক্ষ বলছে, কন্টেইনার দুটি কোনো কারণে ভিন্ন কোনো জায়গায় থাকতে পারে। গত ফেব্রুয়ারিতে চট্টগ্রাম কাস্টমসের নিলামে 85 লাখ টাকায় প্রায় 27 টন ফেব্রিক্স কিনে এখনও তা বুঝে পাননি সংশ্লিষ্ট বিডার। বন্দর ইয়ার্ড থেকে পণ্য আনতে গিয়ে খোঁজাখুঁজি শেষে জানানো হয় কন্টেইনারটি নেই। এরপর কাস্টমস কর্তৃপক্ষকে 3 দফা চিঠি দিয়ে এখনও কোনো সমাধান মেলেনি। সম্প্রতি 42 লাখ টাকার কাপড় নিলামে কেনা আরও একটি কন্টেইনারের একই পরিণতি। কাস্টমে পণ্য বিট করছি, 10 টাকা লাভ করি আর 5 টাকা লাভ করি, কিন্তু আমার পুরো পুঁজি ঢুকাইয়ে দেওয়ার পর আমাকে এই হরানির শিকার হতে হবে কেন? ভোক্তা বা বিডার যাই বলেন, আমার এতগুলো টাকার কে দায়িত্ব নেবে? কন্টেইনারগুলো ডেলিভারি অর্ডার দেওয়ার পরও সেগুলো কেন যথাস্থানে নেই তা নিয়ে প্রশ্ন তুলেছেন বন্দর ব্যবহারকারীরা। মূল্যবান পণ্য নিয়ে এসব কন্টেইনার আদৌ বন্দরের ভেতরে আছে কিনা সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। এতে সর্ষের ভিতরেই ভূত দেখছেন তারা। বিঘ্ন বোধ করছি যে এটা বন্দরের নিরাপত্তা সম্পর্কে আমাদের অনেক উচ্চ ধারণা ছিল। আমরা প্রত্যাশা করব বন্দরের সিকিউরিটি মানে অত্যন্ত স্ট্রং। এর মধ্যে এই সরিষার মধ্যে ভূত ঢুকে গেছে কিনা খুঁজে দেখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাবো। এই 2 কন্টেইনার নিয়ে চিঠি চালাচালি চলছে কাস্টমস ও বন্দরের মধ্যে। আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি নয় বন্দর কর্তৃপক্ষ। তবে কাস্টম হাউস জানিয়েছে কোনো কারণে কন্টেইনারগুলো ভিন্ন কোনো স্থানে সরানো হতে পারে। এ বিষয়ে চলছে অনুসন্ধান। আমরা যেটা ধারণা করছি যে এই কন্টেইনারগুলো হয়তো অন্য কোথাও শিফট করা হয়েছে, যে লোকেশনে তখন ছিল আপাতত এই লোকেশনে নাই। তো এটা হয়তো খুঁজে পাওয়া যাবে এবং খুঁজে পাওয়া গেলে তো পণ্য বুঝাই দেওয়া হবে। আর ইনকেস যদি কোনো কারণে খুঁজে পাওয়া না যায়, তিনি যে টাকাটা জমা দিয়েছেন এটা রিফান্ডের আমাদের যে প্রসিডিউর আছে ওই প্রসিডিউরে আমরা রিফান্ডের ব্যবস্থা করব। সম্প্রতি চট্টগ্রাম বন্দর থেকে নথি জালিয়াতির মাধ্যমে কন্টেইনার ও পণ্য খালাস, মাশুল ও জরিমানা মওকুফের মতো বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ব্লুমবার্গের টেকসই তালিকায় যুক্ত হয়েছে 11 বাংলাদেশি প্রতিষ্ঠান। পরিবেশগত, সামাজিক ও সুশাসনের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। গত বছর এই তালিকায় ছিল 10টি প্রতিষ্ঠান। এবার সবচেয়ে বেশি নম্বর পেয়ে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ফিন্যান্স ও সিটি ব্যাংক। তালিকায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে সিটি ব্যাংক। আর আগের তালিকায় নাম থাকলেও এবার বাদ পড়েছে ম্যারিকো বাংলাদেশ। ব্লুমবার্গের ইএসজি রেটিং পাওয়া শীর্ষ 11 প্রতিষ্ঠানের সবই পুঁজিবাজারে তালিকাভুক্ত। বিদেশি বিনিয়োগকারীরা পুঁজি খাটানোর ক্ষেত্রে ব্লুমবার্গের ইএসজি রেটিংয়ে গুরুত্ব দেন। এবারের রিপোর্ট অনুযায়ী গড়ে 3.80 স্কোর পেয়ে শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। রাজধানীতে শাকসবজি থেকে শুরু করে মুরগির ডিম সহ প্রায় সব নিত্যপণ্যের দামই ঊর্ধ্বমুখী। বিশেষ করে সবজি অনেকটা ক্রেতাদের নাগালের বাইরে। 90 টাকার কমে কোনো সবজি মিলছে না বাজারে। এদিকে দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ সংকট ও বৃষ্টির অজুহাত দিচ্ছে বিক্রেতারা। তবে ক্রেতারা তা মানতে নারাজ। সাপ্তাহিক ছুটির দিনে মোহাম্মদপুর কাঁচা বাজার সহ রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজির দাম 90 টাকার উপরে। পটল, ঝিঙ্গে, বরবটি, ধুন্দল, করলা বিক্রি হচ্ছে 90 থেকে 160 টাকা। বাড়তি মরিচের দামও। মানভেদে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 220 থেকে 260 টাকা। টমেটো ও শশার দামও বাড়তি। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 180 টাকা এবং শশা 80 টাকা কেজি। সবজির পাশাপাশি দাম বেড়েছে সব ধরনের শাকেরও। অন্যান্য দিনে আমি বাজার করি একরকম রেট, কিন্তু শুক্রবার সকালে এসে দেখি আসলে অন্যরকম। কোনো রকম চলি। মাংস তো মাছ 6 মাসও হয়ে গেলে মাংস কিনে খাইতে পারি না। আগে যেটা কিনেছি
তার তুলনায় প্রতি কেজিতেই 10-20 টাকা বেশি। চাহিদার তুলনায় কম সরবরাহ এবং বৃষ্টির কারণে দাম বাড়তি বলছেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন অন্য কথা। বাজার মনিটরিংয়ের অভাব ও সিন্ডিকেটকেই দায়ী করছেন তারা। বৃষ্টিতে নষ্ট হইতেছে আর তার ফসল কম হইতেছে, এইখানে দাম বাড়ে। যারা বাজার নিয়ন্ত্রণ কমিটি আছে, আমার মতে তারা এদিকে দৃষ্টি দেওয়া উচিত। তদারকি নাই, কোনো মনিটরিং নাই। এগুলি তো আসল দেখার কেউ নেই, আমাদের এগুলি কপাল, আর কিছু করার নাই আসলে। কাঁচা বাজারের পাশাপাশি বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 টাকা, যা গত সপ্তাহে ছিল 145 টাকা। বেড়েছে পেঁয়াজের দামও, 5 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়। কে কি করতেছে সেটা জানে, আমরা যেখান থেকে আনতেছি সেখানে দাম একটু বেশি। পোলট্রিটা এখন একটু বেশি বেড়ে গেছে, এখন তো 150 নাকি। সব ধরনের মুরগির দাম আগের মতোই বাড়তি। ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 180 টাকা আর সোনালী 300 টাকা কেজি। তবে এখনও আমদানির প্রভাব পড়েনি চালের বাজারে, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। মিনিকেট চালের কেজি 76 থেকে 85 টাকা, নাজির শাইল 85 থেকে 92 টাকা এবং মোটা চাল বিক্রি হচ্ছে 55 থেকে 62 টাকায়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও এক সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে ডিমের দামও। ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বাড়লেও কমেছে দেশি ও সোনালী মুরগির দাম। চট্টগ্রামে সব ধরনের সবজির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। 10 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকায়, কেজিতে 30 টাকা কমে দেশি মুরগি 550 টাকায় এবং 20 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকায়। সরবরাহ কমের অজুহাতে বরিশালে টমেটো 200, বরবটি 80, গাজর 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রাজশাহীতে 20 টাকা বেড়ে কাঁচামরিচ 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের দামও বাড়তি, ডজনে 6 টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে 126 টাকায়। বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। অন্যদিকে খুলনায় গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে। সবজির দাম 70 টাকা, 80 টাকা, 100 টাকা কোনো সবজি নেই ভাই। কারণ পানির কারণে একটু বর্ষা দিনের উৎপাদন কম হয়, পয়সা যায়, লাগায় পয়সা যায়। কষ্টকর, কারণ সব বাজারের দাম একটু বেশি, তুলনামূলকভাবে একটু বেশি। খুব চড়া দাম, আর ম্যাজিস্ট্রেট তো সাধারণত আসেই না, খুব কম। সিলেট থেকে এক বছরে প্রায় 2 কোটি ঘনফুট পাথর লুট হয়েছে, যার বাজার মূল্য 1000 কোটি টাকার ওপরে। কয়েকদিনের অভিযানে লুটের মাত্র 8 লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। এসব পাথর প্রতিস্থাপন হলেও আগের সৌন্দর্য ফেরানো সম্ভব নয় বলছেন পরিবেশবিদরা। পাথর লুটের ঘটনায় মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে থাকায় ক্ষুব্ধ সচেতন মহল। কোম্পানিগঞ্জের সাদা পাথর কিংবা প্রকৃতিকন্যা জাফলং সিলেটের পর্যটকদের অন্যতম গন্তব্য। গত কয়েকদিনের বাধাহীন পাথর লুটপাটে বিরানভূমিতে পরিণত হয়েছে এসব এলাকা। পুরনো পাথরের স্তূপ কিংবা সারি সারি সাদা পাথরের বিছানা যেন দূরের কোনো স্মৃতি। প্রায় 1 বছর ধরে চলছে পাথর লুটপাট। সম্প্রতি উদ্ধার করা কিছু পাথর প্রতিস্থাপন হলেও আগের সৌন্দর্য ফেরানো সম্ভব নয় বলছেন পর্যটকরা। পাথরগুলো আবার উদ্ধার করে আবার এবড়োতেবড়োভাবে ফেলছে জায়গায়, সেক্ষেত্রে সৌন্দর্য কতটুকু ফিরে আসবে সেটিও একটা বোঝার বিষয় আছে। কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট থানায় 2টি মামলা হলেও সব আসামি অজ্ঞাত। প্রশাসনের ছত্রছায়ায় লুটের সঙ্গে রাজনৈতিক দলের নেতারা জড়িত থাকলেও তারা থাকছে ধরাছোঁয়ার বাইরে। মূল আসামিদের আড়ালে রেখে অভিযান চালালে কোনো ফল আসবে না বলছেন সচেতন মহল। প্রশাসনের যোগসাজশ এবং নীরবতা ছাড়া এই ধরনের কাজ সম্ভব ছিল না। এটার সাথে আমাদের রাজনীতিবিদরাও জড়িত ছিলেন, আমাদের প্রভাবশালী মহলের যারা লুটেরা শ্রেণী তারাও জড়িত ছিলেন। প্রশাসনিক কর্মকর্তারা যাদের কে তারা সহযোগিতা দিয়েছেন তাদেরকে তারা ভালো করেই চেনেন, কিন্তু তারা যেহেতু তাদের থেকে নানান ধরনের সুবিধা নিয়েছেন সে কারণে এই সমস্ত মানুষকে তারা সামনে আনছেন না। শুধু পাথর প্রতিস্থাপন নয়, ভবিষ্যতে পাথর লুট ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা জানান বিভাগীয় কমিশনার। স্টাডির পরে যে কি করণীয় সেটি যদি যেভাবে স্টাডি রিপোর্ট হবে, রিকমেন্ডেশন হবে, সেই বেসিসে আমরা কাজ করব। এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। ভোলাগঞ্জ, সাদাপাথর, জাফলং, উৎমাছড়া, রাঙ্গাপানি, বিছানাকান্দি ও লোভাছড়ায় গত 1 বছরে লুট হয়েছে 2 কোটি ঘনফুটেরও বেশি পাথর। গত কয়েকদিনের অভিযানে উদ্ধার হয়েছে 8 লাখ ঘনফুট, যা লুট হওয়া পাথরের মাত্র 4%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
প্রায় 4 দশক ধরে যশোরের ভবদহে জলাবদ্ধতার কারণে হুমকির মুখে ফসলের ক্ষেত। এবছর বৃষ্টি বেশি হওয়ায় 14,000 হেক্টর জমির আমন ধান ক্ষতির মুখে। প্রায় 400 কোটি টাকা লোকসান হতে পারে কৃষকের। পানি অপসারণের ব্যবস্থা না থাকায় আবাদযোগ্য জমির পরিমাণ কমে গেছে বলে অভিযোগও কৃষকদের। আর জলাবদ্ধতা নিরসনে নদী খাল খননের প্রকল্প চলমান আছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বছর জুড়ে পানির সঙ্গে সংগ্রাম করতে হয় ভবদহের প্রায় 5 লাখ মানুষের। সেচের মাধ্যমে পানি সরিয়ে আবাদযোগ্য করে তোলা হয়েছিল 28,000 হেক্টর জমি। তবে এবছর বৃষ্টিপাত বেশি হওয়ায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে ভবদহ অঞ্চলে। প্লাবিত হয়েছে ভবদহ অঞ্চলের 52টি বিল। বৃষ্টি অব্যাহত থাকায় প্রতিনিয়ত বাড়ছে পানি। কৃষকদের শঙ্কা, এতে ক্ষতির মুখে পড়বে আমন ধান। ফলন কমে যাবে প্রায় 83,000 মেট্রিক টন। এর তো আপনার বিলের আবাদি জমিতে, এখানে জলাবদ্ধতার কোনো কারণ নাই। কারণ তো আপনার ভরে আপনার দিয়ে পানি চলে যাবে, কিন্তু ওই জায়গায় যদি প্রয়োজনীয় নিষ্কাশন না হয় তাহলে জলাবদ্ধতা হবেই। বছর ধরে আমাকে টোটালি দাম হয় না, আর এই গেট বেড়ি হয়ে গেছে, জল ঠিক মতো পারে না। কৃষকরা বলছেন, এই বছর বর্ষা মৌসুম শুরুর আগে জলাবদ্ধতা দেখা দিয়েছে। অপসারণ ব্যবস্থা না থাকায় পানিতে তলিয়ে কমে গেছে আবাদযোগ্য জমি। 2 বছর মার গেছে, এর আগে কিছু ধান হয়ে গেছে, 2-3 বছর পর পর ভালো ধান হয়ে গেছে। বিল মাঠের পানি অপসারণ সম্ভব হলে স্বল্পমেয়াদী ও পানি সহিংস জাতের ধান রোপণের পরামর্শ কৃষি বিভাগের। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, সমস্যা নিরসনে সেনাবাহিনীর একটি প্রকল্প চলমান আছে। সুইচ গেটগুলো খুলে দেবে এবং শেষ কাজ পানি অপসারণের জন্য যে ড্রেনেজ সিস্টেমটা সেটা উন্নত করবে এবং কৃষকদের পাশে আমরা থেকে এই ব্যাপারে কাজ করে যাচ্ছি। আমাদের অতিবৃষ্টির কারণে আমি মনে করি যে কৃষি জমি অনাবাদি থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটা সমন্বিত উদ্যোগ নিয়েছি, আশা করতেছি যে আমডাঙ্গা খাল সংস্কার, নদী পুনঃখনন, অভ্যন্তরীণ নিষ্কাশন, খাল পুনঃখনন এবং রেগুলেটর মেরামত হলে মানুষের এই কষ্টটা আর থাকবে না। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 1,40,800 হেক্টর আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে জলাবদ্ধতার কারণে তা পূরণ নিয়ে দেখা দিয়েছে সংশয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বৈঠকে তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে জয়েন্ট ইকোনমিক কমিশন কাজ করবে। এর জন্য দ্রুত রোডম্যাপ ঘোষণা করা হবে। বিমান সংযোগ না থাকলে এটি সম্ভব নয়। তবে এই বছরের শেষ নাগাদ সরাসরি দুই দেশের মধ্যে ফ্লাইট চূড়ান্ত করার চেষ্টা করা হবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানো গেলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।